নমস্কার আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুপ্রীতি মণ্ডল চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আগের ব্লগগুলোতে দেখেছো যে গণেশ ঘট উঠানোর ব্লগ তোমাদেরকে দিয়েছি, আর আজকের ব্লগ হচ্ছে মা বিপত্তারিণী পুজোর ঘট উঠাতে যাওয়া। তো আগের দিন রাত্রে মায়ের জন্য নারিকেল সন্দেশ তৈরি করা হয়েছিল। তো আমাকে তো দেখতেই পাচ্ছিলে যে মায়ের জন্য সন্দেশ মারছিলাম। তো সন্দেশ মারাটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় যে শুধু নারিকেল চিনি মিক্সড করে দিয়ে চৌটাকে ভালো করে মেরে নিলাম, তা নয়। অনেক দীর্ঘ সময় ধরে ধরে চৌটাকে মারতে হয়, তারপরে তাকে ঠান্ডা করে নারিকেল সন্দেশ তৈরি করতে হয়। তো দেখো, আমাদের ঘর উঠানো হবে মানে ভোর 5:30 থেকে 6টার মধ্যে টাইম আছে। তো তার জন্য আমরা তড়িঘড়ি করে রাত থেকে উঠে মায়ের জন্য ফুল তুলে ঘট উঠাতে বেরিয়ে পড়েছি। তো রাস্তায় তোমাদেরকে তো দেখালাম, রাস্তায় কোনো মানুষ ওঠেনি। আমরা এত ভোরেই ঘট উঠাতে গেছি। সূর্য বাড়ি থেকে অনেকটাই বেরিয়ে গেছি, মাঝ রাস্তা পর্যন্ত গেছি, সূর্য ঠিক উদয় হচ্ছে। তো তোমাদেরকে তো দেখিয়েছি ক্যামেরা করে সূর্য উদয়ের ছবিটা। তো এত সুন্দর মুহূর্তটা খুবই ভালো লাগছিল। অনেক দিন পরে পায়ে হেঁটে হেঁটে মায়ের জন্য ঘট উঠাতে যাচ্ছি। বাড়ির পুজো এই জিনিসটা যেন ভাবতেই পারছি না, যে কল্পনার জগতে মনে হচ্ছে চলে গেছি। সত্যি কি এটা বাস্তবে হচ্ছে? এমন একটা পরিকল্পনা মনের ভেতরে চলছে, কিন্তু না, এটাই বাস্তব। মায়ের পুজো হচ্ছে আর আমরা সবাই স্নান সেরে মায়ের জন্য ঘট উঠাতে যাচ্ছি। তো দেখো, তোমাদের ছোটো দাদাভাই ঘট যে মায়ের উঠবে তার জন্য কিছু পুজো করতে হয় ওই ঘাটে, ওগুলো ব্রাহ্মণ ঠাকুর ওকে দিয়ে করাচ্ছেন। আর নাপিত জেঠু ধনুচিটা লাগিয়েছে, বেশ সুন্দর লাগছে। পুকুর ঘাটে বসে হালকা রোদ আর পুজোর যে আরাধনা চলছে, এত ভালো লাগছে মনটাকে যে সত্যি খুব খুব ভাগ্য করলে মায়ের পুজোতে অংশগ্রহণ করা যায়। তো দেখো, আমরা সবাই ঘাটে বসে আছি আর একটু সেলফিও তুলছি। পুজোর দিনে তো একটু ভাবছি ফটো তুলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো যে পুজোর দিনে কেমন আমরা কাটাচ্ছি। আর সেই শেয়ারটাও বন্ধুরাও দেখতে পাবে, আর বন্ধুদের সঙ্গে কিছু নিজেদের মুহূর্তও শেয়ার করতে পারবো। এই যে জেঠুটাকে দেখছো, এই জেঠু গান করেন। আমাদের বাড়ির পুজোতে এটা নিয়ম, গান করা। তো আমাদের বাড়ির পুজোতে গান হয়, গান না হলে পুজো যেন কমপ্লিট হয় না। তো এটা আমাদের পূর্বপুরুষ থেকেই এই নিয়ম চলে আসছে। তো দাদুর আমলে হয়েছিল, তারপরে আমার শ্বশুরমশাই করেছেন, তারপরে তোমাদের দাদাভাইরা করছে। তো এই যে পূর্বপুরুষ চলেই আসছে, আর এইভাবেই মায়ের পুজো আমার বাড়িতে হয়। এর কোনো ব্যতিক্রম হয় না বা কোনো নতুনভাবেও হয় না। যেরকমভাবে আগে থেকেই চলে আসছে, আমার শ্বশুরমশাই যেমনভাবেই করতেন। আমার শ্বশুরমশাই মানে তোমরা তো সবাই জানো, আমাদের বাড়ির বাবু। তো উনি যেমনভাবেই করতেন তেমনভাবেই সেই পুজোই ওনার ছেলেরাই করে। তো ধনুচিটা লাগানোর পর বেশ কিন্তু ধনুচিটা ধরেছে। আর দেখো, বাড়ির মেয়ে বউ কতজন এসছি, এতজন এসছি। একসঙ্গে হয়তো এতজন আসতে পারিনি, তোমরা তো দেখেছো রাস্তায় হেঁটে হেঁটে আসছিলাম। শুধু আমার বাড়ির মেয়েরা আর আমার 2 ননদ আর আমি আর আমার যা, এই কজনই হেঁটে হেঁটে আসছিলাম। তো আরও বাকিরা পরে পরেই হেঁটে হেঁটে আসছিলো। তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। তো কিন্তু সবাই এক জায়গায় তো জোট হবো, জোট বেঁধেই তো মায়ের ঘট তুলে বাড়ি ফিরবো। তো যখন দেখি পেছনের দিকে অনেকেই চলে এসছে, সবাই বাড়ির। আর যে কাকুদের বাড়ি থেকে, ওনাদের বাড়ি থেকে সবাই, আরও আত্মীয় স্বজন, তো অনেকেই চলে এসছে। তো ঘর উঠানো প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার ঘর যে উঠবে, ব্রাহ্মণ ঠাকুর দেখো ঘর তোলার পর কিন্তু ওই ঘরটাকে ছাতা দিয়ে ঢাকিয়ে নিয়ে যেতে হয়। তো ওই ব্রাহ্মণ ঠাকুর ছাতাটাকে রেডি করছিলেন। আর এই যে দেখো, মাথায় ঘর উঠিয়ে নিয়েছেন। আর ধনুচিটা তোমাদের ছোটো দাদাভাই ধরেছে, কারণ ওকেই ধনুচি ধরে নিয়ে যেতে হবে, মায়ের ধনুচি ওকেই ধরে নিয়ে যেতে হবে। আর ব্রাহ্মণ ঠাকুর ঘর তুলে সামনের দিকে এগাবেন, তার পেছন পেছন তোমাদের ছোটো দাদাভাইও যাবে। তো আমাদের এখানকার যারা আমার প্রিয় বন্ধুরা, তারা আমার বাড়ির পুজো নিয়ে কিছু বলার দরকার নেই, তারা তো আমার বাড়ির পুজো নিয়ে সব কিছুই জানো। আর যারা আমার নতুন বন্ধুরা, তারা আমার বাড়ির পুজো নিয়ে তো হয়তো জানো না। তার জন্যই বাড়ির পুজোর ব্লগগুলো দেখো, তোমাদের বেশ ভালো লাগবে। আমি তো বলছি তোমাদের খুব ভালো লাগবে, আর তোমাদের ইচ্ছেও হবে যে না, এই ব্লগগুলো দেখি। তো এই যে দেখো, আমার বাড়ির মা, ও তো
হাঁটতে পারেন না, ওনার শরীর অসুস্থ, এটা সবাই জানো তোমরা, মায়ের শরীর ভালো নেই। তো তার জন্য মাকে টোটো করে আনা হয়েছে। আর দেখো কতজন লাইন ধরে যাচ্ছি মায়ের ঘর তুলে নিয়ে। আর প্রত্যেক মেয়ে বউর হাতে তো শঙ্খ আর ঘড়ি কংসাল সবাই বাজিয়ে বাজিয়ে মায়ের ঢাক ঢোল সমস্ত কিছু বাজিয়ে মায়ের ঘর তুলে নিয়ে যাচ্ছি। এই যে মায়ের ঘর তোলা নিয়ে যাওয়া বাজারের মধ্যে দিয়ে যে আমরা যাব, অনেকেই দেখে জানো তো বন্ধুরা, অনেকেই। আর এই মাকে সবাই বিশ্বাসও করে, খুবভাবেই বিশ্বাস করে। আর মানে কি বলবো, এই মায়ের কথা বললেই শেষ হবে না। মায়ের কত হাজারো হাজারো অলৌকিক ঘটনা, অলৌকিক গল্প আছে, যে গল্প বললেই শেষ হবে না। আর তোমাদেরকে হয়তো কিছু গল্প বলেছি, কিছু গল্প বলা হয়নি। তোমরা জানো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি সেই গল্পগুলোই বলবো, যে গল্প নয়, এটা বাস্তব বাস্তব ঘটনা ঘটেছে আমার বাড়িতেই। তো আমি আসার পরেও কিছু ঘটনা ঘটেছে, আমি আসার আগেও এখানে বিয়ে হয়ে আসার আগেও এখানে কিছু ঘটনা ঘটেছে। এই বাড়ির সামনের দিক দিয়ে পুজোর আগের দিন একজন ব্যবসায়ী কলাকাঁদি নিয়ে বিক্রি করতে যাচ্ছিল। তো ওনাকে আমার শ্বশুরমশাই কলাকাঁদির দাম জিজ্ঞেস করেছিলেন, উনি একটু বেশি দামই বলছিলেন। তো আমার শ্বশুরমশাই বললেন, এত দাম তো হয় না, এত দাম কেনই বা বলছো? তো আমার শ্বশুরমশাই এত দাম দিয়ে নিতে পারবেন না বলে আর নেননি। কিন্তু মায়ের যে মহিমা, সেই মহিমায় কোনো মানুষই পার পায় না। তো মা তাকে মানে এমনই মায়ের কাছ থেকে না দিয়ে ও চলে গেছে। তো ওর যে কলা একটাও বাজারে বিক্রি হয়নি। সারা দিন সারা বিকাল হয়ে গেছে, ওর কিন্তু কলাকাঁদি বাজারে একটাও বিক্রি হয়নি। তখন সে নিজের ভুলটা বুঝতে পেরেছে, যে মায়ের পুজোর জন্য ওর বাড়িতে কলাকাঁদি চেয়েছিল, আমি দাম বেশি করে দিইনি, ভেবেছিলাম বাজারে বিক্রি হয়ে যাবে। কিন্তু সে যখন তার ভুল বুঝতে পারে, তখন আমার বাড়িতে ছুটে এসছে। আর আমার বাড়িতে ছুটে এসে মায়ের কাছে গলায় গামছা ফেলে ভুল স্বীকার চেয়ে আর ওই কলাকাঁদিটা আমার শ্বশুরমশাইয়ের হাতে তুলে দিয়ে বলল, যে দাদা, আমি কোনো পয়সা নিব না, আমি এটা মায়ের কাছেই মাকেই দিয়ে দিলাম। মানে এইসব যে ঘটনা, সত্যি সত্যি বন্ধুরা, আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথাই বলছি। আমি নিজে এসেও তো এই গল্পগুলো শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আরও একটা গল্প আছে জানো বন্ধুরা, এই পদ্ম ফুল বিক্রি করার সময় পুজোর দিনে মায়ের কাছে পদ্ম ফুল দিতে হয়। তো এই পদ্ম ফুল বিক্রি করা নিয়েও ওই কাকুটাও এইরকম পদ্ম ফুল দিবে না, ওর লোক ঠিক করা আছে, পদ্ম ফুল ওই অন্য লোক নিবে, এখানে দিবে না। কিন্তু ও রাস্তায় যেতে যেতে এমন বিপদের সামনে পড়লো, বিপদ থেকে মানে রক্ষা পেতে পেতেই পেয়ে গেছে, নাহলে বিপদটা ওর উপর দিয়েই চলে যেত। তো ও তখন বুঝতে পারে যে মায়ের জন্য পদ্ম ফুল নিবে বলছিল, দিইনি বলেই আজ আমার এত বড় বিপদ। তার জন্যই সে ছুটে ছুটে এসে মায়ের কাছে সমস্ত পদ্ম ফুল দিয়ে গেছে। এমনকি বন্ধুরা, এই বছরই ঘটনা তোমাদেরকে বলি, এই বছর ঘটনা, এটা পুজোর আগের দিনের ঘটনা, মানে শুক্রবারের দিনের ঘটনা। প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর, বাড়িতে এতটাই জোরে বৃষ্টি হচ্ছিল যে প্যান্ডেল তো করা আছে, ওই গেটটা থেকে জলের ঝাপটা এসে পুরো বাইরটা ভিজে গেছে। তো আমরা বাড়ির মেয়ে বউ ছেলে সবাই মিলে ওই জলকে ঝাঁটিয়ে বের করাচ্ছি। ওই সময় একটা লোক মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল আমার বাড়ি থেকে একটু দূরে, এমন অ্যাক্সিডেন্ট করেছে, তার চোখ হাত পা পুরো ফেটে গেছে, রক্ত বেরিয়েছে। তাকে ধরে নিয়ে এসে আমাদের ওই প্যান্ডেলের ভেতর বসানো হলো, ওকে জল টল দেওয়ানো হলো, ও একটু বসলো। তারপরে ওকে বলা হলো যে তুমি নিশ্চয়ই কোনো অন্যমনস্কভাবে গাড়ি চালাও বা যাই হোক করেছো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো তুমি মায়ের কাছে মানত করে দিয়ে যাও, তুমি যদি ভালো থাকো তাহলে মায়ের কাছে এসে পুজো দিয়ে যাবে। তো সত্যি সত্যি মানত করার পরে তারপরের দিন এসে ওই ব্যথা অবস্থায় পুজো দিয়ে গেছে। বলছে, আমি এতটাই শরীরের এতটা কষ্ট থেকে মুক্তি পেয়েছি, মানে ওষুধের দ্বারাই তো মানুষের রোগ ব্যাধি সারে, কিন্তু না, মানুষের যদি ভক্তি থাকে না, মায়ের আশীর্বাদ থাকে, ওষুধও লাগে না, এমনি অসুখ সেরে যায়। তো সে তারপরের দিন পুজোর দিন সকালবেলা এসেই মায়ের কাছে পুজো দিয়ে গেছে। আর বলেছে সে যদি সুস্থ থাকে আগের বছর সে মায়ের জন্য কিছু একটা দান করবে, শাড়ি হোক যাই হোক, তার মনের ইচ্ছে। তো বন্ধুরা, আজকের এই পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে পরের ব্লগে। আজকের মতন বন্ধুরা এখানেই শেষ করছি।